দেখছেন গ্রে জোন, ভিকার রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আবার চলে এসেছি একটা পুজো স্পেশাল এপিসোড নিয়ে। আজকে আমরা রয়েছি ফুলবাগানে, আর রয়েছি নারকেল বাগান মৈত্রী সংঘ ক্লাবের পুজো মণ্ডপে, এবং দেখতেই পাচ্ছেন মণ্ডপের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আর আজকেও আমাদের সঙ্গে রয়েছেন, এবারে মণ্ডপের প্ল্যানিং করেছেন যে শিল্পী, যার হাত দিয়ে মণ্ডপ সেজে উঠছে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শানু হালদার। নমস্কার, গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। আমি কথা না বাড়িয়ে একদম সোজা প্রশ্ন প্রথমেই চলে যাব। এবারে থিমটা নিয়ে একটু যদি দর্শকদের বলেন। এবারের থিমটা হচ্ছে টোটালি করা হয়েছে বাংলাকে কেন্দ্র করে এবং পশ্চিমবাংলা তথা কলকাতা তার ইতিহাসকে মাথায় রেখে আমাদের থিমের নাম হচ্ছে পাড়াপা। এই পাড়াপার কথা কি করে কেন এলো, তার পিছনে একটা বড় ইতিহাস রয়েছে। আমরা দেখাচ্ছি সেই পাড়াপাড়ের গল্প, সেই আদান প্রদানের গল্প, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে কেন্দ্র করে আদিগঙ্গাকে কেন্দ্র করে এই গল্পটা শুরু হয় এবং আদিগঙ্গার তার জীবন যাপন, তার দিনলিপি, বণিক মাঝি, তথা যারা ঘুরতে আসতেন, তাদের যে জীবনযাত্রা, তাদের যে গল্পের আদান প্রদান করতো, সেইটাকে কেন্দ্র করে এটির নাম দেওয়া হয় যে পারাপার, স্টোরি অফ এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা কাইন্ড অফ একটু সেই সময়কার স্মৃতিকে একটু স্মৃতিমেদুর, হ্যাঁ, এই থিমটি বানানো হচ্ছে একটু স্মৃতিমেদুর ভাবে। সেই সময়কার দিনলিপি আর জীবনযাপনটাকে রেখে তার সাথে সাথে এই সময়কার জীবনযাপন এবং এই সময়কার যে দেওয়া নেওয়ার গল্প, এবং যেটা আমাদের ক্রমাগতভাবে বন্ধ হতে চলেছে এবং ওই আদি গঙ্গা আর আদি গঙ্গানি ড্রেনে পরিণত হয়েছে বা একটা নর্দমায় পরিণত হয়েছে। সেইটাকে কোথাও গিয়ে আমরা ভুলে যাচ্ছি যে আমরা ইকোলজি বা ইকোসিস্টেমকে ধ্বংস করে কখনোই কোনো পরিবর্তন বা বিবর্তন করা সম্ভব নয়। তো সেই সচেতনতার বার্তাটা বহন করে নিয়ে আসছে আমাদের এই থিমটা। সেই সময়কার চিত্রলিপি দেখানো হচ্ছে এবং এই সময়কার চিত্রলিপি ইন্ডাস্ট্রি কিভাবে এটাকে গোগ্রাসে গিলে ফেলছে, এবং আমরা নিজেদের সুবিধার্থে আমরা এটাকে নিজেকে ধ্বংস করছি এই জিনিসটা, যেটা আমাদের খুব প্রয়োজনীয়, একসময় খুব প্রয়োজনীয় ট্রান্সপোর্টিংয়ের ব্যবস্থা ছিল। সেটা এখন ক্রমাগত বন্ধই বলা চলে, মানে নষ্টই হচ্ছে, আমরা ক্ষয় করে ফেলছি। তো পারাপার নিয়ে আসছে একটা পুনরুজ্জীবন, পুনরুদ্ধার, একটা ক্ষয় থেকে সচেতনতার বার্তা, এগুলোই বহন করে নিয়ে আসছে। আমরা সেইটাকে মাথায় রেখেই এই প্যান্ডেলে তার রূপসজ্জা দেওয়ার চেষ্টা করছি। তার সঙ্গে দেবী আমাদের কীভাবে তার আরাধনা বা দেবী কীভাবে আমাদেরকে সেই জায়গা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা দেবী কীভাবে এটাকে, দেবীর চলাচলের ব্যবস্থাও তো এটা ছিল, ট্রান্সপোর্টিংয়ের ব্যবস্থাও। সেখানে দেবী কিভাবে আমাদেরকে এই কাজটির মধ্যে কিভাবে আদিগঙ্গাকে কেন্দ্র করে রয়েছে, সেইটাই আমরা দেখাবো। বেশ, সেটা গেল থিমের পেছনের গল্প। এরপরে যে প্রশ্নটা, যে এমন কোনো স্পেশাল মেটেরিয়ালের ব্যাপার আছে যেটার ব্যবহার হচ্ছে, যেটা একটু অন্যরকম? একদমই তাই। সেই সময়কার দিনলিপির চিত্রগুলো ধরার জন্য আমি মাটি ব্যবহার করছি। হ্যাঁ, একদমই কালীঘাট থেকে উঠে আসা মাটি, এঁটেল মাটি। সেই মাটি দিয়ে একটা মিউরাল করা হবে আমাদের। সেই মাটিটাকে কেন্দ্র করে তার অপোজিটেই আমরা রাখছি এখনকার ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল আয়রন। হ্যাঁ, এবং তখনকার জীবনযাপন বোঝাতে আমরা ব্যবহার করছি, যেভাবে মাটি ব্যবহার করছি সেভাবেই আমরা ব্যবহার করছি আরও নানান রকম বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল, যেগুলো ক্রমাগত আমাদের এখন আর ইউজই হয় না, প্লাস্টিক হয়ে গেছে অনেক বেশি। এবং তখনকার যেসব জীবনযাপনের ছবি, সেগুলোকে প্রিন্ট করা, সেগুলোকে নানান রকমভাবে টিন্ট করা, কালার গ্রেডিয়েন্স করা, সেটাকে আয়রনিকভাবে ডিসপ্লে করা। তো এই জিনিসগুলো আমরা করছি। আচ্ছা, ঢোকার সময় একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, একটা নৌকো। এইটার গল্পটা কি? নৌকোটা হচ্ছে টোটালি আমাদের সেই সময়কার জীবনযাত্রায় নৌকোটা বহুল ব্যবহৃত ছিল। হ্যাঁ,
অনেক পরিমাণে ব্যবহৃত হতো। তো সেই নৌকোটা এখন কোথাও গিয়ে খুব ইন্ডিভিজুয়াল এবং দুটো মেট্রো পিলার করা হয়েছে এবং রেলওয়ে পিলার করা হয়েছে, যাই বলা চলে। তো এই দুটো পিলারের মাঝে কোথাও আটকে গেছে, ও আর চলাচল করতে পারছে না, ও অ্যাবান্ডান্ড হয়ে রয়েছে। হ্যাঁ, এবং ওর ব্যবহারের কোনো আর মানে জায়গাই নেই। আমরা টোটালি ওটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে নৌকোকে সেভাবেই আমরা দেখাচ্ছি, হ্যাঁ, যে ও শুধু জলের কলো কলো ঢেউয়ে শুধু দুলছে, কলো কলো শব্দ আর ঢেউয়ের মাধ্যমে শুধু দুলছে, ওর কোনো ব্যবহার আর হচ্ছে না। ওর ব্যবহার করা টোটালি বন্ধ হয়ে গেছে এবং ও স্টিল দুটো পিলারের মাঝে আটকে গেছে। আর একটা যেটা ইন্টারেস্টিং জিনিসটা লাগলো ঢোকার সময়, প্রথমেই চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে গেটটা বেশ অন্যরকম। এর গল্পটা কি? গেটটা মূলত বানানো হয়েছে একটা ভাঙা সাঁকো। হ্যাঁ, যে সাঁকোর একসময় ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না। হ্যাঁ, তো সেই সাঁকোটাকে কেন্দ্র করে আমি যেহেতু গড়িয়ার সাইডটায় বেশিরভাগ সময়টা থাকি এবং দীর্ঘ 6 বছর ধরে ওখানে আছি, তো আমি ওখানে বহু সাঁকো এরকম ভাঙা দেখেছি, যেগুলো ভেঙে যাওয়ার পরে আর ওগুলো কোনো রকমভাবে ব্যবহারের উপযোগী রাখেনি এবং ওটার ব্যবহার হয়ও না, টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো সেইটাকে কোথাও আমার মনে হয়েছে যে এখানটা আমরা সাঁকোটা রাখতে পারি। হ্যাঁ, এবং গেটের এন্ট্রিটা, তাতে আমার বাইরের অবস্ট্রাকশনগুলো অনেকটা ক্লোজ হয়ে যাবে, আমার কম্পোজিশনের জন্যও ভালো হবে। এবং এই সাঁকোর যে ব্যবহার নেই সেটাকে বোঝানো এবং আহ, সেইটার ক্ষেত্রে সাঁকোর উপর থেকে আপনি আসছেন না, সাঁকোর আপনি নিচ থেকে আসছেন। হ্যাঁ, সাঁকোর নিচে আপনি নদীর বদলে আপনি আসছেন। হ্যাঁ, তো এইটাকে মাথায় রেখেই আর কি করা সাঁকো। আচ্ছা, এতক্ষণ ধরে থিমের গল্প শুনলাম, প্যান্ডেলের মেটেরিয়ালের গল্প শুনলাম। এই সবটা থেকে যে কৌতূহলটা মাথায় আসে সেটা হচ্ছে শিল্পীদের নিয়ে। হুম, আম, যে সমস্ত শিল্পীরা প্যান্ডেলের প্ল্যানিং এ এবং এই প্ল্যানিং কে রূপায়িত করতে যুক্ত রয়েছেন, হ্যাঁ, তাদের সম্পর্কে যদি একটুখানি বলা যায়। যেরকম আমরা 3 জন মিলে করছি, যেরকম হচ্ছে বিট্টু দাস, হ্যাঁ, আমি শানু হালদার, আর আমাদের প্রতিমা যিনি বানাচ্ছেন উনি হচ্ছেন শ্রেয়া মজুমদার। হ্যাঁ, উনি প্রতিমা ভালোই বানায় এবং আমরা আগের বছর সেই প্রতিমা বানিয়েছিল আমাদের প্যান্ডেলে, তো সেআই প্রতিমা বানাচ্ছে এবছর। আর তার সাথে সাথে আমাদের যত আর্ট কলেজের জুনিয়র ছেলেরা আছে, হ্যাঁ, যেরকম যে কাজ করছে সে হচ্ছে সন্দীপন। হ্যাঁ, আরও অনেকে রয়েছে, রাজু ভৌমিক রয়েছে, হ্যাঁ, সুরজ ভুইয়া রয়েছে। হ্যাঁ, তো এরা যারা আমাদের কলেজের ওরিয়েন্টেড চেনা জানা, তারা এইটাকে রূপায়িত করতে প্রচণ্ডভাবে সাহায্য করছে আমাদের, এবং এদের ভরসাতেই অ্যাকচুয়ালি কোথাও গিয়ে বলা চলে যে আমরা প্যান্ডেলটা কমপ্লিট করতে পারি। এদের ভরসাতেই আমরা আহ, মানে সবটুকু কাজ নেওয়ার দায়িত্বটা নিই। আচ্ছা, বেশ। তো সবটা তো আমরা শুনলাম, হুম, জানলাম। ভিডিওর মারফতে বেশ কিছু দর্শনার্থী অলরেডি হয়তো জেনে যাবেন, কিন্তু যারা দেখতে আসবেন হুম। তারা দেখতে এসে পুরো বিষয়টা বুঝে উঠবেন কিভাবে? এর জন্য কি কোনো ব্যবস্থা থাকছে? হ্যাঁ, এইটা আমি করেছি যেহেতু দীর্ঘদিন একটা গ্যালারি এবং আর্ট কলেজ আমাকে এটা খুব হেল্প করেছে। হ্যাঁ, যে আমি ছবি দেখলাম, আমি কাজ দেখলাম, স্কাল্পচার দেখলাম, মিউরাল দেখলাম, সবই দেখলাম, কিন্তু তার ডেপথটা কি করে জানবো আমি যে কোন শিল্পী? সেটা গ্যালারিতে কিরকম থাকে, একটা বসিও রাখা, হ্যাঁ, বসিওর বানানো হয়, তার মাধ্যমে আপনি জানতে পারেন যে এই শিল্পী এরকম পাস আউট করেছে এবং তার কাজ নিয়ে এই ভাবছে, তার দর্শনটা সেখানে ব্যক্ত করা থাকে। তো আমিও ঠিক সেই পদ্ধতিতে আমি আম, এইখানেও তাই দুর্গাপুজো, এটা যেহেতু দুর্গাপুজো আর ওরকম পুজো নয়, এটা একটা আর্ট ফেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং একটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যেভাবে, আমি চাইছি এটার মধ্যে ওই বসিওর ব্যবস্থা করেছি। হ্যাঁ, যে দর্শনার্থী যারা আসবেন তারা এই বসিও কালেক্ট করতে পারবেন, বাইরে সেটা একটা জায়গায় মানে প্লেসমেন্ট করা থাকবে, সেখান থেকে তারা কালেক্ট করে তারা এই থিমটি সম্পর্কে পড়তে থাকবেন, পড়তে পড়তে ঘুরতেও পারেন, দেখতে পারেন, অথবা বাড়িতে গিয়েও পড়তে পারেন, তাদের অবস্থা। অনেক ধন্যবাদ শানুদা। আচ্ছা, প্যান্ডেল নিয়ে অনেক কিছু জানা গেল, সেই সঙ্গে আর কি বেশ অনেকখানি ইতিহাসও ঘাঁটা হলো। এবং এই ইতিহাসটা বোধহয় আমাদের সবারই জানা দরকার, আর শুধু জানলে হবে না। এই ইতিহাস এবং যে বিষয় নিয়ে এই কাজটা, সেই বিষয়ে আমাদের সবার সচেতন হওয়া দরকার। কারণ আমরা যে শহরটায় আছি, আমরা যে পরিবেশটায় আছি, সেটা আমাদেরই। আর বকলমে আমরা নিজেরা নিজেদের একটা
সো কল্ড উন্নয়ন করতে গিয়ে যদি নিজেদের এই সম্পদগুলোর ক্ষতি করে ফেলি, সেটা আমাদের ভবিষ্যৎকে খুবই সাংঘাতিক একটা দিকে নিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে আমাদের সবার ভাবা দরকার। তাই সবাই এটা নিয়ে ভাবুন। আর হ্যাঁ, পুজোর সময় প্যান্ডেল হপিং এর লিস্টে কিন্তু ফুলবাগানে নারকেলডাঙ্গা মৈত্রী সংঘের প্যান্ডেলটা একদম মিস করবেন না। ফুলবাগান মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, আর গোটা অ্যাড্রেসটা তো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। আজকের মতো চলি, এই পর্যন্তই। নমস্কার।